বন্ধুরা, ইস্টবেঙ্গল হারায় ইস্টবেঙ্গল শীর্ষকর্তা দেবব্রত সরকার রেফারিকে দোষ দিচ্ছে। তার পাশাপাশি তিনি এমন কিছু অবাস্তব কথা বলেছেন, সেটার এক্সপ্লেন দেবো। যে জামশেদপুরের প্লেয়ার নিখিল বার্লার হাতে বল লেগেছিল কিনা, ওইটা পেনাল্টি ছিল কিনা, পুরো ডিটেলসে আপনাদের জানাবো। মোহনবাগান কাছে সুবর্ণ সুযোগ আবার পয়েন্টস টেবিলে 1 নম্বরে যাওয়ার। বেঙ্গালুরু এফসিকে আজকে উড়িয়ে দিয়েছে পাঞ্জাব এফসি। তার পাশাপাশি কিন্তু আইএসএল নিয়ে অনেক গুরুত্বপূর্ণ আপডেট দেবো। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। এবং যারা চ্যানেল নতুন আছেন সকলকে একটাই অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তারা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। তাহলে বন্ধুরা, সবার প্রথমে বলি, জামশেদপুরের বিরুদ্ধে ইস্ট বেঙ্গল যে হেরেছে তার 50% ক্রেডিট ইস্ট বেঙ্গল কোচ অস্কার ব্রুজোকে দেবো। তিনি আমার অস্কারের মাথায় ঢোকে না, তিনি সবসময় কেন লাইক টু লাইক রিপ্লেসমেন্ট করেন। যখন দেখছে ইস্ট বেঙ্গল হারছে, তখন তিনি ফরওয়ার্ড তুলে ডিফেন্সিভ মিডফিল্ডার নামাচ্ছেন সৌভিককে। দেখুন, আমি কাউকে খারাপ ভালো বলতে চাই না, তবে এইটার তো কোনো যুক্তিই নেই। যেই দল 1 গোলে হারছে সে কোথায় ডিফেন্স বসিয়ে ফরওয়ার্ড নামাবে, কিন্তু অস্কার পুরোপুরি উল্টো, সে ফরওয়ার্ড বসিয়ে ডিফেন্সের প্লেয়ার নামাচ্ছে। এইটার পিছনে লজিক কি আমি তো বিশ্বাস করুন বুঝতে পারিনি। অ্যাজ আ কোচ সবসময় যখন দেখছে হারছে তখন ডবল স্ট্রাইকারে চলে যাও, দুটো পাস থেকে উইং, দুটো অ্যাটাকিং মিডফিল্ডারকে বক্সের ধারে করে দাও, মানে প্রায় 8-9 জন তুমি অপোনেন্ট দলের বক্সে করে দাও। দেখো, 1 গোলে হারছো আর 2 গোলে হারছো, পয়েন্ট তো পাবে না। তাহলে কেন আমি 1 গোলে হারারই পরিকল্পনা করব? কেন আমি ম্যাচটা ড্র করে 1 পয়েন্ট তোলার বা ম্যাচ জেতার চেষ্টা করব না? আর হ্যাঁ, একটা জিনিস, ওয়েন কয়েল অনেক বড় মাপের কোচ। কারণ ওয়েন কয়েল কি সুন্দর গেম রিডিং করেছেন ইস্ট বেঙ্গলের, আমি আপনাদেরকে বলছি। আজকে পুরো ম্যাচে দেখবেন মিগুয়েল আর এজেজারি, এদের মাঝখানে কানেকশন পুরো কেটে দিয়েছে ওয়েন কয়েল। মানে আমি হাতে গোনা কিছু ইনসিডেন্ট দেখতে পেয়েছি যেখানে মিগুয়েল এজেজারিকে পাস দিয়েছে। অন্যান্য ম্যাচে কি হয়, মিগুয়েল এজেজারিকে গোল করার মতো 7টা থেকে 8টা পাস দেয়, সেটাই আজকে পুরোপুরি কেটে দিয়েছে ওয়েন কয়েল। আর এজেজারি তাকে মার্ক করে রেখেছে, এজেজারিকে নড়তে দেয়নি, বলেছে কত উইং বরাবর অ্যাটাক করবি কর, ক্রস দিবি দে। কেন ডিফেন্স দাঁড়িয়েছে 6 ফুট 6 ইঞ্চি, স্টেপান এজে ক্রস দিক না, কটা দেবে? সব কটা স্টেপান এজে হেড আউট করে বার করেছে, ম্যান অফ দ্য ম্যাচ হয়েছে। মানে এত ভালো পরিকল্পনা ওয়েন কয়েলের। আমি ভাই ফ্যান, সিরিয়াসলি বলছি, আমি ওয়েন কয়েলের কোচিং এর ফ্যান। এই দুই কোচিং এর স্ট্র্যাটেজি পার্থক্য করে দিয়েছে। আমি মনে করি যদি অস্কার একটু স্মার্ট কোচিং করাতো, তাহলে অ্যাটলিস্ট ঘরের মাঠে ইস্ট বেঙ্গল এই ম্যাচটা হারতো না। কারণ মনে রাখতে হবে, 13টা ম্যাচের টুর্নামেন্ট, একটা ম্যাচ হারা মানে কিন্তু মানে টুর্নামেন্ট বা সেই চ্যাম্পিয়নশিপের স্বপ্ন হাত দিয়ে বেরিয়ে যাওয়া। এটা কিন্তু ইস্ট বেঙ্গলের জন্য বিগ লস। অ্যাটলিস্ট ইস্ট বেঙ্গল দলকে হোম ম্যাচ থেকে 1 পয়েন্ট হলেও তুলতে হবে, কারণ অ্যাওয়ে ম্যাচ তো নয় যে ট্রাভেল করে খেলতে যেতে হচ্ছে। গত 3 ম্যাচ যুব ভারতীতেই খেলেছে, তো ডিসগাস্টিং কোচিং হয়েছে। আমি মনে করি, আপনার ধারণা অন্য হতে পারে, ইস্ট বেঙ্গল জামশেদপুরের বিরুদ্ধে হেরেছে পুরোপুরি অস্কারের বাজে কোচিং। এবং অবশ্যই যখন দেখছে নন্দা পারছে না বা রাইট উইং সচল নয়, তখন কেন বিষ্ণুকে খেলাচ্ছে না, এটা সত্যি আরো একটা জিনিস মাথায় ঢুকছে না। তো আপনারা এই বিষয়ে আপনার সঙ্গে কতটা একমত প্রকাশ করেন সেটা আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। এইবারে বলি, ইস্ট বেঙ্গল হারায় খুবই হাস্যকরভাবে ইস্ট বেঙ্গলের শীর্ষকর্তা দেবব্রত সরকার, তিনি বলছেন রেফারির দোষ, রেফারি একটা হ্যান্ডবল দেয়নি, তো পেনাল্টি দেয়নি। ওই হ্যান্ডবলটা পেনাল্টি বক্সের ভিতর যেহেতু ছিল, তো সেটা পেনাল্টি ছিল কিনা সেটাকে ক্লিয়ার করি। মিগুয়েল হেডটা মেরেছে, পরিষ্কার দেখা যাচ্ছে, ভিডিওতে আপনারা দেখতে পাচ্ছেন হয়তো, যে বলটা নিখিল বার্লার বুকে লেগেছে। কোনো মতে নিখিল বার্লার হাতে বল লাগেনি যে ওটা হ্যান্ডবল হবে। তাই আজ পর্যন্ত আমি, দেখুন, আমি হতে পারে খারাপ লাগবে, কিন্তু এটাই বাস্তবতা। আমি আজ পর্যন্ত নিতু সরকারের মুখ থেকে এইটা কোনোদিন শুনিনি যে ইস্ট বেঙ্গল প্লেয়ার খারাপ খেলেছে বা কোচের দোষ। তিনি হয়তো বলেন, কিন্তু তার সঙ্গে তিনি আরো একটা পয়েন্ট রেখে যান যে রেফারি খারাপ দোষ করি, রেফারি খারাপ খেলিয়েছে। তো স্লো মোশনে কিন্তু আরো একবার দেখলে পরিষ্কার হয়ে যাবে যে নিখিল বার্লার বলটা কিন্তু হাতে লাগেনি, বুকে লেগেছে। আর যদি হাতেও বল লাগতো তাও কিন্তু ওরা পেনাল্টি বলে গণ্য হতো না, কারণ নিখিল বার্লার হাত নিচে ছিল। হাত ওপরে থাকলে পেনাল্টি দিত, হাত যেহেতু নিচে ছিল, হাতে বল লাগলেও এটা পেনাল্টি পেত না অ্যাজ পার ফিফার রুল। তো আমি তো পরিষ্কার নিখিল বার্লার বুকে লেগেছে, এটা কোনো মতে পেনাল্টি নয়। এবং আরো একটা আমাকে অবাক করে দিল,
নীতি সরকার বলছে প্লেয়াররা রোজা রেখেছে, তাই প্লেয়াররা ক্লান্ত হয়ে গেছে, তাই খেলতে পারছে না পুরো 90 মিনিট। বা এটা আমার এরপরে কোনো উত্তর নেই, সিরিয়াসলি বলছি। কেন আমি কারো ধর্ম টর্ম নিয়ে বলতে চাই না, কিন্তু এইটা কি যুক্তি? তাহলে কি আর বলবো, তাহলে রোজা রাখতে দেওয়া উচিত ছিল না ম্যানেজমেন্টের, বলা উচিত ছিল যে রোজা রাখতে পারবে না, আগে দলকে জেতাও। তো দেখুন, আমি এই বিষয়ে আমার কোনো আইডিয়া নেই রোজা সম্পর্কে, তাই খারাপ লাগলে ক্ষমা চাইছি, কিন্তু আমার এরপরে কোনো উত্তর নেই নীতি সরকারের। তো আপনার কি মনে হয়, এটা পেনাল্টি ছিল? এবার নীতি সরকারের এই বক্তব্য সম্পর্কে আপনার ধারণা কি, আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন। আর ভাই, এই বছর আইএসএলটা কি হচ্ছে, বেঙ্গালুরু এফসি কে আজকে উড়িয়ে দিয়েছে কান্তিরাবাতে পাঞ্জাব এফসি, 2-0 গোলে হারিয়েছে। সুনীল ছেত্রী আজকে একটা এমন গোল মিস করেছে না, বিশ্বাস করতে পারছিলাম না সুনীল ছেত্রী মিস করেছে। ফাঁকা গোল, বক্সের বাইরে, ফ্রেমেই রাখতে পারিনি, বার পোস্টেও লাগেনি, বল ডাইরেক্ট বাইরে মেরেছে। তো পুরো খেলা দেখিনি, যতটা দেখেছি দুজনেই কিন্তু মোটামুটি খারাপ খেলছিল না, তবে পাঞ্জাব অনেক ডমিনেট করে ফুটবল খেলেছে। আর বিশেষ করে পাঞ্জাবের স্ট্রাইকার ইনসাংগুসি এফিনা, ওই নাইজেরিয়ান স্ট্রাইকারটা, সে অবিশ্বাস্যকর ভালো যে দুটো গোল করেছে। পাঞ্জাব 2 এবং বেঙ্গালুরু 0, অর্থাৎ 2-0 জিতেছে, কিন্তু পাঞ্জাব এফসি বেঙ্গালুরু এফসিকে লিটারালি উড়িয়েছে আজকে। এইবারে বলি, মোহনবাগান দলের কাছে কিন্তু বিশাল বড় সুযোগ মোহামেডানকে হারিয়ে মোহনবাগানের পয়েন্টস টেবিলে 1 নম্বরে যাওয়ার। এবং শুধু তাই নয়, যেহেতু বর্তমানে মোহামেডান অনেকে দুর্বল প্রতিপক্ষ, মোহনবাগানের কাছে একটা ভালো অপরচুনিটি আছে মোহামেডানকে 3-4 গোল করে নিজের গোল ডিফারেন্স ট্যালিটা বাড়িয়ে রাখা। মোহনবাগানের অলরেডি গোল ডিফারেন্স হচ্ছে 4-এর, মোহামেডান যদি 4টে গোল মারে তাহলে মোহনবাগানের গোল ডিফারেন্স হবে 8-এর। অর্থাৎ এই গোল ডিফারেন্স কিন্তু বর্তমানে মোহনবাগানকে ছোঁয়াটা অনেকটা ডিফিকাল্ট হয়ে যাবে। তাই আমি মনে করি মোহামেডানের বিরুদ্ধে মোহনবাগান অবশ্যই বিশাল বড় সুযোগ আছে পয়েন্টস টেবিলে 1 নম্বরে যাওয়ার এবং ম্যাক্সিমাম করা নিজের গোল ডিফারেন্স। তো আমি তো শিওর মোহনবাগান পয়েন্টস টেবিলে 1 নম্বরে যাবে, মোহামেডানকে হারাবেই, এতে কোনো সন্দেহ নেই। তাহলে ভিডিওটা এখানে শেষ করছি, আশা করি ভালো লাগলো। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন, কমেন্ট করুন, শেয়ার করুন এবং চ্যানেল ধরেন সকলকে একটা অনুরোধ করে রাখবো, যেহেতু এখানে আপনার খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন, তো অবশ্যই পাবলিক ভিউ কলকাতা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন। ধন্যবাদ।